নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার চন্দ্রশেখর ধরকে। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্যথা। এই ব্যথা কখনো আমাদের ঘাড়ে, কখনো আমাদের কোমরে, কখনো আমাদের হাঁটুতে, এবং এই ব্যথা শুধুমাত্র কিন্তু বয়স্ক মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বয়স্ক মানুষদের মধ্যে তো রয়েইছে, কিন্তু তার পাশাপাশি অল্প বয়সীদের মধ্যেও এই ব্যথার প্রবণতা কিন্তু ভীষণ রকমভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যথায় এমন পরিস্থিতি হচ্ছে যে অঙ্গ বেঁকে যাচ্ছে। এই ব্যথাটা কী? এই ব্যথাটা কেন হয়? এর চিকিৎসা কী, বা এর প্রতিকারই বা কী? এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখবো। ডাক্তারবাবু, শুরুতেই যেটা বলবো যে এই যে ব্যথার তো আমাদের হয়, বিভিন্ন জায়গায় ব্যথা হয়, কোমরে হয়, ঘাড়ে হয়, নানা রকম জয়েন্টে নানা রকম ব্যথা হয়। প্রথমত আমি জানবো আপনার কাছে যে এই যে বিভিন্ন ধরনের ব্যথা, এই ব্যথার কারণ কী? যে আমাদের ধরুন মাংসপেশি আছে বা জয়েন্ট, মানে হাড়ের সংযোগস্থল বা হাড় বা হোল যে বডি স্ট্রাকচার, এটা তো কিছু সফট টিস্যু এবং কিছু হার্ড টিস্যু, মানে হাড় বা বোনস দিয়ে তৈরি। এখানে যখনই কোনো রকম সমস্যা হয়, সমস্যা অনেক কারণেই হতে পারে। এক নম্বর হচ্ছে যে হয়তো তাদের স্ট্রেংথ কমে যাচ্ছে, মাংসপেশি বলুন, হাড় বলুন, সফট টিস্যু, বা তাদের যে ক্ষমতা, মানে তাদেরকে নিয়মিত কাজ বা যে এই ধরনের কাজ করতে গেলে তাদের যতটা ফিটনেস বা এফেক্টিভনেস থাকা উচিত তার থেকে কমে যাচ্ছে এফেক্টিভনেসটা। বিভিন্ন কারণে হতে পারে। সেটা কিছু শরীরের মধ্যে ডেফিসিয়েন্সি কারণে হতে পারে, শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগের জন্য হতে পারে, কিছু অভ্যাস বা রং পশ্চার, মানে খারাপভাবে বসা, দাঁড়ানো, বা যেভাবে আমরা বসে কাজকর্ম করছি সেটা হয়তো সঠিক নয়। বারবার রিপিটেটিভলি আমাদের একটা শরীরের বিভিন্ন অংশে যদি চাপ পড়ে একই জায়গায়, সেখানেও ব্যথা হতে পারে। তো সুতরাং ব্যথার অনেক রকম কারণ আছে। একটা হচ্ছে যে শরীরের সমস্যার জন্য রোগ ভোগ বা হোয়াটএভার ইট ইজ। একটা হচ্ছে ডেফিসিয়েন্সি, যেটা নর্মালি থাকা উচিত সেটা নেই, বা শরীরে যে হরমোন বা এইসব কিছু কম বেশি আছে তার জন্য হতে পারে। আর হতে পারে বয়সজনিত কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, বা সেই কারণে হতে পারে। আচ্ছা, এবার যেটা জানার ডাক্তারবাবু, সাধারণত আমরা ব্যথা হলেই যেটা করে থাকি যে আমরা একটা পেন কিলার নিয়ে থাকি, কিন্তু সেই পেন কিলার নেওয়ারও তো একটা নির্দিষ্ট মাপ আছে, আমরা বুঝতে পারি না। কিন্তু কোন পর্যায়ে ব্যথা গেলে আমাদের একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে? দেখুন, হঠাৎ আপনার ব্যথা হলো, মানে, এবং সেটা মারাত্মক কিছু নয়, কিন্তু আবার হয়তো আপনার শারীরিকভাবে অসুবিধা হচ্ছে, আগে কখনো হয়নি বা রিপিটেডলি হচ্ছে না, একটা বা একবার বা দুবার পেইন কিলার খেলে যদি আপনার সেটা প্রশমিত হয়ে যায় তাহলে ঠিক আছে, তার জন্য সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রিপিটেটিভ পেন হয় বা পেন পারসিস্ট করে যাচ্ছে ডেসপাইট টেকিং দ্য পেন কিলার সব খেয়ে, তাহলে তো অবশ্যই চিন্তার ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে তো মেডিকেল অ্যাডভাইস নেওয়া উচিত। আচ্ছা ডাক্তারবাবু, যেটা জানার যে যেমন আপনি বলছিলেন যে বয়স্ক মানুষদের ব্যথার পাশাপাশি এখন কিন্তু অল্প বয়স্কদের মধ্যেও এই ব্যথার প্রবণতা ভীষণভাবে বাড়ছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আমরা যদি বলি দুটো জিনিস মেনলি বলতে পারি। একটা হচ্ছে যে আমাদের নতুন জেনারেশনের শারীরিক যে ফিটনেস, সেটা হয়তো তারা সবসময় নজর দিচ্ছে না। কিছু কিছু ইয়াঙ্গার জেনারেশনের লোক আছে যারা আবার ফিটনেস নিয়ে প্রচণ্ড বেশি মানে চিন্তিত বা কনসার্ন, এবং তারা জিম করছে, ওই তা সত্ত্বেও আবার নানা রকম। এবার কথা হচ্ছে যে জিম করুন বা এক্সারসাইজ যেগুলি করছেন, সেইটা আপনার শরীরের দরকার আছে কি না, এক নম্বর। সেই এক্সারসাইজ যে বা ব্যায়াম বা জিমে যেসব আপনি এক্সারসাইজ করছেন উইথ ইনস্ট্রুমেন্ট বা এমনি ফ্রি হ্যান্ড, সেগুলি আপনার
শরীরের দরকার আছে কি না, বা আপনি সেগুলি সঠিকভাবে করছেন কি না, অথবা যে সঠিকভাবে করলেও আপনার যে পার্টিকুলার শারীরিক ফিটনেসের জন্য যেটা যেটা দরকার সেটার জন্য ওই পার্টিকুলার ব্যায়ামটা ঠিক কি না, এগুলি অনেক কিছু ব্যাপার আছে যেগুলি কনসিডার করা দরকার। তো সবাই জিমে যায়, ঠিক আছে, কিন্তু জিমে যাওয়ার উদ্দেশ্যটা কী তা আগে জানতে হবে। একটা হচ্ছে জেনারেলাইজ ফিটনেসের জন্য যায় কেউ, কেউ বডি বিল্ডিং করতে যায়, তো কেউ যায় মানে ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজ সেসব করতে যায়। এখন কোনটা আপনার দরকার বা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের দরকার, এবং সেইটা সেই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয়তো, যেমন ধরুন আপনার ক্ষেত্রে যে এক্সারসাইজটা দরকার মানে হলে আপনি ফিট থাকবেন, আমার ক্ষেত্রে হয়তো সেটা ঠিক নাও হতে পারে। আমার বয়স, আমার শারীরিক স্ট্রাকচার, আমার শরীরে অন্য কোনো আগে থেকে কিছু রোগ ভোগ বা কিছু আছে কিনা বা হয়েছিল কিনা, এইসবের উপর অনেক কিছু ডিসাইড করতে হয়। সুতরাং এগুলি অনেকগুলি ফ্যাক্টরস আছে। সুতরাং সব এক্সারসাইজ সবার জন্য নয়। যার জন্য ধরুন আপনি এটা মিডিয়াতে, টিভি হোক বা যেখানেই হোক, আপনি দেখলেন যে একটা এক্সারসাইজ করে ও বললো যে আমি খুব ভালো আছি, আপনি সেটা দেখে নিজে নিজে করতে গেলেন, সেটা ঠিকভাবে করছেন কিনা, সেই এক্সারসাইজ আপনার দরকার কিনা, সেগুলি তো আপনাকে জানতে হবে। সেইটার জন্য একটা মেডিকেল অ্যাডভাইস আমার মনে হয় দরকার আছে। একেবারে। আপনি শুরুতে মূলত বলেছেন যে 3 ধরনের ব্যথা, একটা কোনো শরীরের অসুখের জন্য ব্যথা, একটা উপাদানের তারতম্যের জন্য ব্যথা, একটা বয়সজনিত ব্যথা। এবার যখন কোনো মানুষ ব্যথা নিয়ে আপনাদের কাছে আসেন, তখন আপনারা কিভাবে তাদের রোগটা নির্ণয় করেন? দেখুন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা যারা অ্যালোপ্যাথিক চিকিৎসক আর কি, একটু পড়াশোনা করে জেনেছি যে এই রোগ হলে এই সিমটম হবে, ওই রোগ হলে এই সিমটম হবে। সো সিমটম বলতে পেশেন্ট এসে যেগুলি আমাকে বলছে যে ব্যথা হচ্ছে, রাত্রে হচ্ছে, দিনে হচ্ছে না, বা দিনে হচ্ছে রাত্রে হচ্ছে না, বা ব্যথার সঙ্গে সঙ্গে জ্বর হচ্ছে, বা ব্যথা খালি এক জায়গাতেই হচ্ছে, সেখান থেকে অন্য জায়গায় ছড়াচ্ছে না, বা ব্যথা হচ্ছে কিন্তু সেই সঙ্গে সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বা নিচে ছড়িয়ে যাচ্ছে, ওপরে ছড়িয়ে যাচ্ছে, রেডিয়েশন যেটাকে আমরা বলি। এরকম পেশেন্ট যখন বলে সিমটমস, সেই থেকে আমরা প্রথমে একটা আমাদের যে যেটুকুনি জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমরা ভাবি যে এটা হতে পারে। দেখার পরে তারপরে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে কোথায় এক্স্যাক্টলি ব্যথা, সেই ব্যথার কী কারণ হতে পারে আমাদের সামান্য নলেজ দিয়ে সেটাও বোঝার চেষ্টা করি। সো হিস্ট্রি মানে পেশেন্ট এসে যেটা বললো, ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে আমি নিজে পরীক্ষা করে দেখলাম কি হলো, এই দুটো দেখে আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিস করি, মানে যেটা ফাইনাল ডায়াগনোসিস না, বাট এটা হতে পারে। এবার যদি এটাই হয়ে থাকে, হয়তো তাকে আমরা তার জন্য সেটাকে কনফার্ম করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, রক্ত পরীক্ষা হোক বা এক্স রে হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, সেইভাবে অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস সেগুলি আমরা অ্যাডভাইস করি। সেই সাথে হয়তো একটা ওষুধপত্র দিয়ে দেখি যে আমি ভাবলাম যে এর হয়তো এই কারণে ব্যথা হচ্ছে, সেটা ভেবে একটা ওষুধও দিলাম যেটা ক্ষতিকারক নয়, কিন্তু সেটা কাজ করছে কিনা সেটাও দেখি। তারপরে নেক্সট টাইম যখন পেশেন্ট সেই রিপোর্ট নিয়ে আসছে এবং ওষুধটা খেয়ে কেমন আছে বলছে, এই দুটোকে মিলিয়ে এবং পেশেন্টকে আবার দেখে ফাইনাল ডায়াগনোসিস করা হয়। এবং ফাইনাল ডায়াগনোসিস হলে তার জন্য যে আধুনিক চিকিৎসা, তখন সেটা আমরা অ্যাডভাইস করি। বিভিন্ন ধরনের ব্যথার আধুনিক চিকিৎসা কি? একটা 20 থেকে 30 বছর 40 বছর বয়সের ছেলে মেয়েদের যে কেন ব্যথা হচ্ছে, এবং সেটা বেশিরভাগ সময় ইট ইজ মেবি রিলেটেড টু দি প্রফেশনাল ওয়ার্ক অর দি ওয়ে দে ডু ওয়ার্ক। আজকের দিনে মানে এই এখনকার নতুন জেনারেশনে ইয়াঙ্গার গ্রুপে যখন তারা চাকরিতে ঢুকছে, দিন রাত খালি চাকরি, মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে লেট নাইটে ফিরছে বা লেট ইভিনিংয়ে ফিরছে, ফিরে এত টায়ার্ড থাকছে, খেয়ে ঘুমিয়ে পড়ছে, আবার সকালবেলা উঠেই দৌড়াচ্ছে। মানে তাদের তো কোনো রকম মানে শরীরের ফিটনেসের দিকে কোনো নজর থাকে না। ন্যাচারালি দ্যাট কজেস লট অফ প্রবলেম টু দ্য বডি। কারণ প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা শরীরের অঙ্গের একটা কিছু ক্ষমতা থাকে। সেটা বলতে আমি মিন করছি, ধরুন যে কোনো মাসল, আমাদের বডিতে যে মাসল গ্রুপগুলি আছে বিভিন্ন, তাদের
কিছু পার্টিকুলার কাজের জন্য তার অন্তত 70% অ্যাক্টিভ থাকা দরকার। প্রত্যেকটা এজ গ্রুপেরই কিছু এক্সারসাইজ করা দরকার আফটার দ্য এজ অফ 25। আমি বলি আর কি, কারণ বিফোর 25 আপনার বডি গ্রো করছে, আপনি যা খুশি শরীরের উপর অত্যাচার করেন মেনে নেয় 24 বা 25 পর্যন্ত। আফটার দ্যাট বডি রিমেন্স ইন এ কী বলবো ব্যালেন্স পজিশন, যদি আপনি ঠিকমতো রুটিন মানে ব্যালেন্স ওয়েতে কাজকর্ম করা, সঠিক পশ্চারে সঠিকভাবে করেন, তাহলে 35 পর্যন্ত একটা ব্যালেন্স হয়। আফটার 35 ইউ স্টার্ট ডিকেইং, শরীর 35-এর পর থেকে ডিকে হতে শুরু করে। তখন হচ্ছে আপনার প্রত্যেকটা শরীরের পার্টসকে, যেরকম ধরুন গাড়ি রেগুলারলি সার্ভিসিং করাতে হয়, তেমনি শরীরের বিভিন্ন অঙ্গকেও আপনাকে রেগুলার এক্সারসাইজ করে ওটাকে ফিট রাখতে হবে ফর ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। কিছু কিছু প্রফেশন আছে যেখানে আপনার শরীরের ইয়েটা বেশি লাগে, যেমন ধরুন আমি কথা বলছি খেলোয়াড়দের, রানিং স্পোর্টস, তাদের সব মাসলকে অন্তত 90%-এর উপরে অ্যাক্টিভ রাখতে হবে। হ্যাঁ, কিছু আছে ধরুন অন্য প্রফেশনে, যার যেরকম প্রফেশন সে অনুযায়ী তাদেরকে সেই মাসল গ্রুপ বা শরীরের মাংসপেশি বলুন, হাড় বলুন, জয়েন্ট, তাদেরকে সেভাবে অ্যাক্টিভ রাখতে হবে। তার জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমি বলি এক্সারসাইজ 3 রকমের হয়। একটা হচ্ছে বডি বিল্ডিং এক্সারসাইজ, যেটা আপ টু দ্য এজ অফ 25 চলে, মানে আপনি বডি বিল্ড করছেন। তারপরে যে বডি বিল্ডিং এক্সারসাইজ করে সেটা হয়তো যারা শো বিজনেসে আছে, তাদের নিজেদের ফিগার ঠিক রাখতে হবে, বই করতে, তাদের জন্য। কিন্তু কোনো এমনিতে মানে আপনি না শো বিজনেসে আছেন, না ইয়েতে এমনি কাজ করছেন হয়তো আর্টিতে, বা এমনি অন্য কোনো কাজ করছেন, সেখানে বডি বিল্ডিং এক্সারসাইজ দরকার নেই। সেখানে দরকার আপনার ফিটনেস এক্সারসাইজ, রেগুলার ফিটনেস এক্সারসাইজ। আফটার দ্য এজ অফ 40-45 ইউ নিড, যেটাকে বলে ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজ বা কার্ডিয়াক এক্সারসাইজ, যেখানে আপনার হার্টটাকে মজবুত রাখতে হবে, যাতে আপনার কোনো বার্ধক্যজনিত যেসব রোগ ভোগ আছে সেগুলিকে না ধরে, বা যদি ধরেও থাকে তাদেরকে যাতে কন্ট্রোলে রাখা যায়। সো 3 রকমের এক্সারসাইজ: বডি বিল্ডিং, ফিটনেস, ক্যালোরি স্পেন্ডিং বা কার্ডিয়াক এক্সারসাইজ, সেগুলি নিয়মিত করতে হবে যেই বয়সে যেটা দরকার। কিন্তু যারা ব্যথা নিয়ে আপনার কাছে আসছে তাদের কি মেডিসিন দিয়ে? মেডিসিন হচ্ছে একটা পার্ট অফ ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে শুধু মেডিসিন তা নয়, আর কোনো ডাক্তারই ভগবানও নয়, ম্যাজিশিয়ানও নয়। আমরা বলি পেশেন্টকে কিভাবে ভালো থাকবেন। রোগ ভোগ, সংসারে থাকতে গেলে সবারই রোগ ভোগ বা অসুবিধা এগুলো হবেই, এবং এটা আপনার শরীর, আপনাকেই যত্ন নিতে হবে। কী করলে ভালো থাকবেন সেটা আমরা বলে দিই, সেটা শুনতে হবে। তার মধ্যে ওষুধ থাকতে পারে, তার মধ্যে এক্সারসাইজ থাকতে পারে, তার মধ্যে কিছু পশ্চার কেয়ার থাকতে পারে। সুতরাং সব মিলিয়ে কোনটা পার্টিকুলার পার্সনের জন্য ঠিক সেটাকে আমরা অ্যাডভাইস করি। ব্যালেন্স ডায়েট, কিছু ফিটনেস এক্সারসাইজ করতে হবে, এবং প্রপার পশ্চার কেয়ার, কীভাবে বসলে, কীভাবে শুলে, বা কাজ করতে গেলে কম্পিউটারে হোক বা যেখানে যে কাজ যেভাবে বসে করতে হয় সেগুলি করতে হবে। একটানা অনেকক্ষণ বসে থাকা একইভাবে, বা একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা একইভাবে, দুটোই খারাপ। ইউ নিড টু চেঞ্জ ইউর পশ্চার অ্যাজ পার বডিজ নিড অ্যান্ড গিভ সাম রেস্ট। কন্টিনিউয়াস স্ট্রেসে আপনি একইভাবে কাজ করে গেলে তো বডি তো একদিকেই তো টায়ার্ড হয়ে যাবে। শরীরে কিছু অংশ আপনার পুরোপুরি অকেজ থাকছে, আর কিছু কিছু অংশকে আপনি মানে এক্সেসিভ খাটাচ্ছেন বা কাজ করাচ্ছেন, তো কোনোটাই তো ঠিক নয়। ইউ হ্যাভ টু ডু দ্য ব্যালেন্সিং। যেটা লাস্টলি জানবো, যে কিছু কিছু ব্যথার জন্য শরীরে অঙ্গ বেঁকে যায়, তা হয় তার কারণ হচ্ছে ঠিকমতো কেয়ার না নিলে, রং পশ্চারে কাজ করলে, বা ইয়েতে বয়সের সাথে সাথে তো সবারই ক্ষয় হয়। আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলি আছে, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কল জয়েন্ট, প্লাস শিরদাঁড়ার নিচের পার্টটা, যেটা ওয়েট বেয়ারিং অনেক বেশি করে আর কি,
তো এই যে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলি আছে, এগুলিতে আপনার স্ট্রেসটা যেন খুব বেশি না হয়। কিন্তু যেটা হয়, আমরা কাজের ইয়েতে মানে ফ্লোতে কখনো এইসব নিয়ে চিন্তা করি না। কাজ তো করে এসেছি, যত শরীরে কষ্টই হোক না কেন, খালি পেটে হোক, বেশি খেয়ে হোক, কম, মানে যে যার যেরকম পারে কাজ করে যাচ্ছে, কিন্তু শরীরের দিকে কেউ নজর দেয় না। একটা মানে যখন আমাদের কাজের পিরিয়ডটা ধরুন 30 থেকে 50 এই বয়সে আর কি, তখন যা খুশি বা যেভাবে খুশি কাজ করে যাচ্ছেন, তাতে কি হচ্ছে, শরীরের উপর এফেক্ট হচ্ছে। হয়তো শরীর ইমিডিয়েটলি সবসময় জানান দেয় না, পরে দেয়, সেটা ক্ষয় হচ্ছে। হাঁটুতে যেহেতু এটা একটা সারফেসে জয়েন্ট এবং একটা মেন জয়েন্ট, মানে হিপ জয়েন্ট যেমন চারদিকে মাসল ভর্তি রয়েছে, সেজন্য ওটার উপর অতটা স্ট্রেস পড়ে না। কিন্তু হাঁটু এমন একটা জয়েন্ট যেখানে আপনার চারদিকে লিগামেন্ট আর স্কিন, মাংস বেশি এখানে হাঁটুর চারদিকে নেই। তাতে হাঁটুটা কিন্তু সবচেয়ে বেশি এক্সপোজ টু ট্রমা, মানে ইনজুরি। এবারে এই হাঁটুতে আপনি যদি ঠিকমতো পজিশনে না বসে কাজ করেন, হাঁটুতে ক্ষয় হয়। যে কোনো জায়গায় ক্ষয় হলে একদিকে বেশি একদিকে কম ক্ষয় হলে তখন একদিকে বেঁকে যাবে, একদিকে হয়ে যাবে, ঘুরে যাবে। তো এটা মোস্টলি এজ রিলেটেড, অকুপেশন রিলেটেড এবং পশ্চার রিলেটেড ডিফর্মিটিটা। আরেকটা ব্যাপার ডাক্তার যেটা জানার, যে ওজন কত বড় ফ্যাক্টরি ব্যথার জন্য? দেখুন, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। ধরুন আপনি একটা জিনিস তৈরি হয়েছে যেটা 10 কেজি ওজন নিতে পারে, একটা বাক্স, আপনি তাতে 10 কেজি পর্যন্ত লেখা আছে নিতে পারে। এবার তার মধ্যে আপনি যদি 20 কেজি ওজন দেন, তাহলে তো সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই টেবিলটার ওপরে আপনি 25 কেজি পর্যন্ত ওজন রাখলে এটা ঠিক আছে। এটার উপর যদি আপনি 50 কেজি ওজন রাখেন, তাহলে এক্সট্রা নেওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে পায়াটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বডিতেও তাই। আমাদের যে হাড়গোড় আছে, একটা কথায় বলছি যে একটা 50 বছর বয়স্ক লোক, 5 ফুট 8 ইঞ্চি লম্বা, তার শরীরে নর্মাল ওয়েট 50 বছর বয়সে 5 ফুট 9 ইঞ্চি, হয়তো 75 কেজি হচ্ছে, 70 থেকে 75 কেজি হচ্ছে, অ্যারাউন্ড 75 হচ্ছে তার ওজন হওয়া উচিত। এবার সে যদি 100 কেজি ওজন হয়, তাহলে 25 কেজি বেশি হচ্ছে। এবার 25 কেজি এক্সট্রা ওয়েট প্রতিদিন আপনি যখন হাঁটছেন, তার হাঁটুর উপর চাপ পড়ছে, সমস্ত ওয়েট বিয়ারিং জয়েন্টই চাপ পড়ছে, কোমরে হোক, হাঁটুতে হোক বা গোড়ালিতে হোক, এবং যেখানেই বেশি ক্ষয় হবে সেখানেই ব্যথা হবে। তো ওজন ডেফিনেটলি ইজ এ ফ্যাক্টর ফর ইনক্রিজিং পেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা আপনার অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ শুনলাম, দর্শক বন্ধুরাও শুনলেন। আশা করি ব্যথা সম্পর্কে একটা খুব স্বচ্ছ ধারণা ডাক্তারবাবু আমাদের দিতে পেরেছেন, এবং ব্যথা নিয়ে কষ্ট পাওয়ার পাশাপাশি ব্যথাটা কী কারণে হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানাটা ভীষণভাবে জরুরি। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ডাক্তারবাবুর কাছে যাই বা সঠিক পন্থা অবলম্বন করি, ততক্ষণ কিন্তু আমাদের এই ব্যথাটা কমে না। তাই ব্যথা হলে ডাক্তারবাবু যেমন বললেন যে শুরুতে সেটা যদি অল্প পর্যায়ে থাকে, সেটা সারিয়ে নেওয়া যায়, কিন্তু পরবর্তীকালে যখন সেটা বাড়তে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তারবাবুকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।